শুরু করছি কেমিক্যাল বন্ডিং, ক্লাস 11 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটা। এবং এই যে শুরুর ব্যাপারটা সেটাও খুব গুরুত্বপূর্ণ। প্লেটোর একটা বিখ্যাত কথা আছে, বিগিনিং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ওয়ার্ক। আজকে হচ্ছে কেমিক্যাল বন্ডিং এর সেই শুরুর দিন। এখন কেমিক্যাল বন্ডিং ব্যাপারটা কি সেটা কিন্তু তোমরা নিচের ক্লাসেই পড়েছো। আমরা জানি যে অ্যাটম বা আয়ন একটা আরেকটার সঙ্গে জুড়ে জুড়ে মলিকিউল বানায়। যে ভাবে তারা জুড়ে যায় সেইটার নাম কেমিক্যাল বন্ডিং। প্রশ্ন হচ্ছে, কেমিক্যাল বন্ডিং করতে চায় কেন অ্যাটম বা আয়ন? তার কারণ হচ্ছে এর ফলে তারা ইনার্ট গ্যাস এর মতো ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন পাবে। ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন পেতে চাই কেন? কারণ এর মধ্যে স্টেবিলিটি আছে। একদম প্রথম ক্লাসে তোমাদেরকে বোঝানো হয়েছে যে স্টেবিলিটি কিন্তু সব কিছুর ড্রাইভিং ফোর্স। তো এই ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশনটা স্টেবল কেন সেটা আবার আমরা অ্যাটমিক স্ট্রাকচারের চ্যাপ্টারে দেখেছি। দুটো কারণ, এক হচ্ছে সিমেট্রি ফ্যাক্টর আর দুই হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি। কিন্তু AIIMS বা এমস পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন তুমি যদি ঘাটো তখন তুমি দেখবে সেখানে একটা প্রশ্ন আছে, কেমিক্যাল বন্ড ইমপ্লাইজ বলে 4টে অপশান আছে। সেই অপশানগুলোর মধ্যে কিন্তু এরকম কোনো জিনিস নেই যেটা আমি এতক্ষণ ধরে বললাম। ওই 4টে অপশানের মধ্যে যেটি কারেক্ট আছে সেটি আমি এখানে লিখেছি ড্যাশের পরে। অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন ব্যালেন্সড অ্যাট এ পার্টিকুলার ডিস্টেন্স কল্ড বন্ড ডিস্টেন্স। আসলে কেমিক্যাল বন্ডকে আমরা যেভাবে দেখেছি বা একটু আগে যেভাবে বললাম সেটা ঠিক, কিন্তু তাকে দেখার আর একটা পার্সপেক্টিভ আছে বা দৃষ্টিভঙ্গি আছে। এখানে এমস পরীক্ষার ওই প্রশ্নটিতে ওই পার্সপেক্টিভটিকে তুলে ধরা হয়েছে। ব্যাপারটা কীরকম? ধরো দুটো অ্যাটম আছে বা আয়ন। ধরা যাক অ্যাটম, কিছু তো একটা আমাকে বলতে হবে। একজন অ্যাটমের ভেতরে নিউক্লিয়াস এবং বাইরে ইলেকট্রনের ক্লাউড রয়েছে। আরেকজন অ্যাটমেরও ভেতরে নিউক্লিয়াস, পজিটিভ চার্জ এবং বাইরে ইলেকট্রন ক্লাউড রয়েছে। এবার এই দুটো অ্যাটম যদি পরস্পরের কাছাকাছি আসতে থাকে তাহলে এখানে 4 রকম ফোর্স আমরা দেখতে পাবো। দুটো অ্যাট্রাকটিভ ফোর্স আর দুটো রিপালসিভ ফোর্স। একজন অ্যাটমের ভেতরের নিউক্লিয়াস আর একজনের বাইরের ইলেকট্রন ক্লাউডকে অ্যাট্রাক্ট করবে, ফার্স্ট অ্যাট্রাকটিভ ফোর্স। একই রকম ভাবে অপরজনের নিউক্লিয়াস প্রথম জনের ইলেকট্রন ক্লাউডকে অ্যাট্রাক্ট করবে। এইভাবে আমরা দুটো অ্যাট্রাকটিভ ফোর্স পেলাম। তেমনি দুটো রিপালসিভ ফোর্সও আছে। একজনের নিউক্লিয়াস অপরজনের নিউক্লিয়াসকে রিপেল করবে যেহেতু বোথ পজিটিভলি চার্জড। একজনের ইলেকট্রন ক্লাউড আর একজনের ইলেকট্রন ক্লাউডকেও রিপেল করবে যেহেতু বোথ নেগেটিভলি চার্জড। তাহলে দুটো অ্যাট্রাকটিভ ফোর্স আর দুটো রিপালসিভ ফোর্স আমরা বুঝতে পারলাম। এবারে এই অ্যাট্রাকশন আর রিপালশনের মধ্যে পাঞ্জা লড়াই হবে। যেখানে অ্যাট্রাকশন সবচেয়ে ভালো জিতবে সেইটা স্টেবিলিটির সবচেয়ে ভালো পরিস্থিতি। স্টেবিলিটি বোঝানোর সময় এটাও বুঝিয়েছি যে অ্যাট্রাকশন কোনো একটা সিস্টেমকে স্টেবিলাইজ করে, হোয়ারএজ রিপালশন একটা সিস্টেমকে আনস্টেবল করে দেয়। এবার আমরা একটা কার্ভ সম্পর্কে একটু জানব। এই কার্ভটি কেমিস্ট্রিতে হেইটলার লন্ডন
হেইটলার, বানানটা আলাদা, উনি একজন সায়েন্টিস্ট। এই কার্ভটা আমাদের কি বলছে? বলছে ধরা যাক অ্যাটম দুটো একটা আরেকটা থেকে অনেক দূরে আছে, তারপর তাদের মধ্যে ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স অর্থাৎ নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্ব ক্রমশ কমছে। যখন কমছে তখন একটা সময় ধরো এই জায়গাটাতে যখন ডিস্টেন্সটা আরো কমছে সেরকম খুব একটা পোটেনশিয়াল এনার্জি কমছে না। ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সের সাথে পোটেনশিয়াল এনার্জিকে প্লট করা হয়েছে এখানে। ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স কমলে পোটেনশিয়াল এনার্জির কি পরিবর্তন হয় সেটা এই কার্ভের বিবেচ্য। ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স যখন আরো অনেকটাই কমে গেছে তখন দেখা যাচ্ছে যে পোটেনশিয়াল এনার্জি কমছে। পোটেনশিয়াল এনার্জি কমার অর্থ স্টেবিলিটি বেড়ে যাওয়া। পোটেনশিয়াল এনার্জি কমে যাচ্ছে মানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যখন ওই অ্যাট্রাকটিভ ফোর্স দুটো পাঞ্জা লড়াই করে রিপালসিভ ফোর্সগুলোকে হারিয়ে দিচ্ছে। নেচারে সবসময় দুটো ফোর্সের পাঞ্জা লড়াই হয়, যে যেতে তাকেই আমরা দেখতে পাই। এই জেতা হারার গল্প তো চিরন্তন। নচিকেতার গানে আছে না, রাম যদি হেরে যেত রামায়ণ লেখা হতো, রাবণ দেবতা হতো সেখানে। আমি এটুকুই বলতে চাই যে ফোর্স যেখানে জিতবে আমরা তার এফেক্টটাই ভালো করে দেখব। যেমন এখানে এইরকম ভাবে পোটেনশিয়াল এনার্জি ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স কমতে কমতে একটা সময় আসবে যেখানে মিনিমাম হয়ে যাবে এই জায়গাটা। যখন এরকম হবে তখন যে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স দ্যাট ইজ কল্ড বন্ড ডিস্টেন্স, সেটি হলো এইটা। কিন্তু কি মুশকিল, আমি যদি ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সকে আরো কমাই তখন দেখো পোটেনশিয়াল এনার্জি বেড়ে গেছে। অর্থাৎ একে অপরের ঘাড়ে এসে যদি পড়ে যায় সেটা স্টেবিলিটির লক্ষণ নয়। সেক্ষেত্রে রিপালসিভ ফোর্স উইল উইন ওভার অ্যাট্রাকটিভ ফোর্স। শোপেনহাওয়ার বলে একজন দার্শনিক বা ফিলোসফার ছিলেন, তার একটা বিখ্যাত স্টোরি ছিল। তাতে পর্কিউপাইন্সদের নিয়ে বা সজারুদেরকে নিয়ে তিনি যেটা বলতে চেয়েছিলেন যে পর্কিউপাইন্স বা সজারু একটা যখন গোষ্ঠীতে ইনে হার্ড থাকে তখন তারা পরস্পরের কাছাকাছি থাকে। ঠান্ডার দেশের ক্ষেত্রে ঠান্ডার থেকে বাঁচার জন্য দে ওয়ান্ট টু এনজয় ইচ আদার্স বডি টেম্পারেচার, কিন্তু তারা কখনোই একজন আর একজনের ঘাড়ে চেপে যায় না। তোমরা তো জানো সজারুর গা কাঁটায় ভর্তি। শরদিন্দুর বোধহয় একটা গল্প আছে সজারুর কাঁটা বলে টলে। তো যাই হোক, ওই সজারুর গায়ের যে কাঁটা সেটা একটা আরেকটার উপর পড়ে গেলে তো গায়ে কুচে যাবে, সেই কারণে তারা কাছাকাছি আসে না। তার মানে তার একটা ব্যালেন্স রেখে চলে, ঠিক এই কেমিক্যাল বন্ডিং এর মতো ব্যালেন্স। যখন অ্যাট্রাকশন আর রিপালশন ব্যালেন্সড হয় অ্যাট এ পার্টিকুলার ডিস্টেন্স, কেমিক্যাল বন্ডিং ঠিক সজারুদের ব্যাপারটাকেই মেনে চলে। তো এতে হলো কেমিক্যাল বন্ডিং কাকে বলে। কেমিক্যাল বন্ডিং মূলত 3 প্রকার। এর মধ্যে 2 রকম তোমরা মাধ্যমিকে থাকতেই শিখেছো, আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ড। আরেকটা এখন একটু সামান্য মানে কাকে বলে এখন বলা হবে, তার অ্যাপ্লিকেশন আর অনেক চলতে থাকবে। আয়নিক বন্ড ব্যাপারটা কাদের মধ্যে হয়? মেটাল, এটা একটু সংক্ষেপে রিক্যাপ করে দিচ্ছি আগের ক্লাসে, আর নন মেটালের মধ্যে হয়। তোমরা জানো মেটাল মানে যার নামের শেষে আম থাকবে, এইভাবে চিনে নেবে। এক্সেপশন আছে, হিলিয়াম আম আছে শেষে উচ্চারণ হচ্ছে কিন্তু এটা মেটাল নয়। আবার জিঙ্ক এর নামের শেষে আম নেই কিন্তু এ মেটাল। কিন্তু বলেছিলাম আমি টিন, গোল্ড, সিলভার এগুলোর ল্যাটিন নামের শেষে কিন্তু আম আছে। তো যাই হোক, এখানে কি হয়, মেটাল ইলেকট্রন ছেড়ে দেয়, এক বা একের বেশি ছেড়ে দিয়ে ক্যাটায়ন বানায়। নন মেটাল ইলেকট্রন নেয়, নিয়ে অ্যানায়ন বানায়। তারপর তাদের মধ্যে কুলম্বিক অ্যাট্রাকশন বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন হয়। ওই ঘটনাটাকে আমরা বলে থাকি আয়নিক বন্ড তৈরি হয়েছে।
প্রশ্ন হচ্ছে এই যে মেটাল ইলেকট্রন ছাড়ে কেন, নন মেটাল ইলেকট্রন নেয় কেন। পিরিয়ডিক প্রপার্টিজ অফ ম্যাটার পড়ার সময় আমরা ক্যাটায়ন আর এই যে মেটালের ক্ষেত্রে দেখেছি যেদের আয়োনাইজেশন ভ্যালু কম থাকে, আয়োনাইজেশন এনার্জি, আর নন মেটালদের ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু বেশি নেগেটিভ হয়। কেন এমনটা হয় তার কারণ লুকিয়ে আছে এদের ইলেকট্রনিক কনফিগারেশনের ভেতরে। আসলে এদের পক্ষে ইলেকট্রন ছেড়ে দিয়ে ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়া ইজিয়ার, আর এদের পক্ষে ইলেকট্রন নিয়ে সেই কাজটা করা ইজিয়ার। তোমরা জানো, একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 11টা ইলেকট্রন, সবচেয়ে বাইরে একটা ইলেকট্রন পড়ে থাকে। ওইটাকেও যদি দিতে পারে তাহলে সে কিন্তু একটা ক্যাটায়ন হয়ে যাবে। ক্লোরিনের সবচেয়ে বাইরের দিকে 7টা ইলেকট্রন থাকে, সে যদি একটা পায় তাহলে তার অক্টেট ফুলফিল হয়ে যাবে। তো একদিন সোডিয়াম বাইরে চিৎকার করতে করতে যাচ্ছিল যে ভাই আমার একটা ইলেকট্রন বেশি আছে, কেউ নেবে। তখন ক্লোরিন ছিল, সে ছাদে বসে বসে চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছিল। সে বললো এই ভাই সোডিয়াম একটু থামো, আমি যাচ্ছি। তখন সোডিয়াম ক্লোরিনকে ইলেকট্রনটা দিতে গেল, তারপর তাদের হাত আর কখনো ছাড়েনি। কেন? তার কারণ সোডিয়াম ইলেকট্রনটা দিয়ে ক্যাটায়ন হয়ে গেল, আর ক্লোরিন ইলেকট্রনটা নিয়ে অ্যানায়ন হয়ে গেল, এবং তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন থাকলো। এই ঘটনাটা হচ্ছে আয়নিক বন্ড। আর কোভ্যালেন্ট বন্ড জিনিসটা কি? কোভ্যালেন্ট বন্ড হচ্ছে, ধরো তুমি আর আমি খেতে গেলাম, মোট বিল হলো 100 টাকা, আমি 50 টাকা দিলাম, তুমিও 50 টাকা দিলে, এবং বিল পেমেন্ট হলো। মাধ্যমিকে পড়েছ, আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, কিন্তু এটুকুই মনে করিয়ে দিচ্ছি যে এক্ষেত্রে একটা ইলেকট্রন জোড় তৈরি হওয়ার ব্যাপার থাকে, ইলেকট্রন পেয়ার, এবং সেই ইলেকট্রন পেয়ারটাকে দুজনেই সমানভাবে ইউজ করে অক্টেট ফুলফিল করে। এবং কোভ্যালেন্ট বন্ড কাদের মধ্যে হয়? দুটো নন মেটালের মধ্যে হয়, নন মেটাল প্লাস নন মেটাল। যদিও এতটাই বলা হচ্ছে যে অক্টেট রুলের কথা, এই সব কিছু ড্রাইভিং ফোর্স অক্টেট রুল, কিন্তু অক্টেট রুলের অনেক এক্সেপশন আছে। যেমন ধরো আমি যদি বলি PCl5 বা ফসফরাস পেন্টাক্লোরাইড, এই একটা বন্ড মানে দুটো করে ইলেকট্রন, তাহলে এখানে ফসফরাসের সবচেয়ে বাইরে 2 × 5 সমান 10টা ইলেকট্রন আছে। তা সেটা তো অক্টেট নয়, কিন্তু তবু হয়েছে। বা ধরো আমি যদি বলি BF3, এখানে কটা বন্ড তুমি দেখতে পাচ্ছ? 3টে। একটা বন্ডের ভেতরে, এগুলো তো কোভ্যালেন্ট বন্ড, কটা করে ইলেকট্রন থাকবে? 2টো করে। তাহলে এখানে কটা ইলেকট্রন হলো বোরনের চারিদিকে? 6টা। কিন্তু এটাও তো অক্টেট নয়। অক্টেট রুলের অজস্র এক্সেপশন আছে। তার কারণ কি ব্যাপার আমরা ধীরে সুস্থে জানব। তো আরেক রকম বন্ড আছে, সেটা হলো কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ড কি রকম জানো? একজন দুটো ইলেকট্রন দেয়, সেটাকে দুজনেই সমানভাবে ইউজ করে। উদাহরণ, আমি আর তুমি খেতে গেলাম, টোটাল বিল হলো 200 টাকা। টোটাল বিলটা আমিই দিলাম, কিন্তু দুজনেই 100 টাকা করে খেয়েছিলাম। অর্থাৎ বিলটা একজনই দিল, কিন্তু দুজনেই সমানভাবে খেয়েছে। কি রকম? একটা উদাহরণের সাহায্যে বোঝানো যাক। ধরো এই হলো NH3, এর এখানে দুটো ইলেকট্রন ছিল, যে ইলেকট্রন জোড়টা কোনো বন্ডিং এ ব্যবহৃত হয়নি। এটাকে কি বলে? লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। আমি তো মাধ্যমিকের গুলো আজকে একটু রিক্যাপ করে দিচ্ছি, সেখানে তুমি এগুলো শিখেছিলে।
ধরো তার কাছে একটা H প্লাস আয়ন এলো, H প্লাসের কাছে একটাও ইলেকট্রন নেই, এর সবচেয়ে কাছে আছে পিরিয়ডিক টেবিলে হিলিয়াম, তাহলে এ মনে করে আমার দুটো ইলেকট্রন থাকলে আমি স্টেবল হব, সেই দুটো ইলেকট্রন তাকে নাইট্রোজেন দিল, দেওয়ার ফলে NH4 প্লাস আয়ন তৈরি হলো, তাহলে দিল একজন, এনজয় করলো দুজন। নাইট্রোজেনের তিনটে বন্ডের প্রত্যেকটাতে দুটো করে ইলেকট্রন, 3 দুগুণে 6, আর একটা লোন পেয়ার, তাহলে টোটাল 8টা ইলেকট্রন। আর এই হাইড্রোজেনের এই দুটি ইলেকট্রন সম্বল, আর কিছু নেই। তাহলে এর কাছে মনে করো কেউ গিয়ে যদি জিজ্ঞাসা করে যে তুমি স্টেবল, বলবে হ্যাঁ আমার তো অক্টেট আছে। এর কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করে, কেউ বলবে আমি স্টেবল, আমার কাছে তো দ্বিত্ব বা ডুপ্লেট আছে, এ বলবে। এবার এর কাছে যদি, কথায় বলছি, একটা Cl মাইনাস আসে, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়ে যাবে। তাহলে এই উদাহরণটিতে আমরা কি দেখতে পাচ্ছি, এই তিনটে বন্ড কোভ্যালেন্ট, এইটা হয়ে গেল কোঅর্ডিনেট বন্ড, আর এই জায়গাটাতে কুলম্বিক অ্যাট্রাকশন অ্যামোনিয়াম আর ক্লোরাইডের মধ্যে রয়েছে বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, সুতরাং তিন রকম বন্ডই একসাথে আছে। এর পরের দিন আমরা আলোচনা করব ল্যাটিস এনথালপি এবং হাইড্রেশন এনথালপি।